আমি সোহরাব হাসান আপনার কাছে এটা শুনতে চাই। আপনার কি মনে হয় যে বিএনপিকে একরকম সংস্কার বিরোধী করার একটা প্রচেষ্টা এখানে আছে, এবং সেই জায়গা থেকে বিএনপিকে এই যে ট্যাগিংয়ের যে প্রচেষ্টা, সেই ট্যাগিং থেকে মুক্ত হওয়ার জন্য গণভোটের বিরুদ্ধে থাকার, মানে গণভোটের যে অধ্যাদেশ জারি করা হলো সেটার বিরুদ্ধে সমালোচনা করা সত্ত্বেও শেষ পর্যন্ত তারা হ্যাঁ ভোটের প্রচারণা করলো, এরকম কি আপনার মনে হয়? আপনার এই প্রশ্নের সরাসরি জবাব দেওয়ার আগে আমি বলি, আমরা যদি প্রতিটি ক্ষেত্রেই মানে বিতর্ক করি, বিরোধিতা করি, এক পক্ষ যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তকে অন্যায় মানে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়ায়, আবার অন্য পক্ষও আমার বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে কিন্তু আমরা কোথাও যেতে পারবো না। সেটা সংস্কারের ক্ষেত্রে, সেটা এই ফ্যামিলি কার্ডের ক্ষেত্রে, সেটা আইন শৃঙ্খলার ক্ষেত্রে, সব ক্ষেত্রে একটা ন্যূনতম কাছাকাছি আসতে হবে। এই এমনকি বিএনপি সরকার আওয়ামী লীগ সরকার চেয়ে শক্তিশালী ছিল না, কারণ আওয়ামী লীগ তার প্রশাসন ছিল, তার বিভিন্ন বাহিনী ছিল, দল ছিল, কিন্তু তারপরকে এককভাবে দেশ চালাতে পারে না, শেষ পর্যন্ত ধরা খেতে হয়েছে। তা বিএনপিও যদি মনে করে আজকে যে এককভাবেই চলাম, আমি বিরোধী দলের কথা শুনবো না, তাহলে কিন্তু দেশ মানে যে সংস্কারের কথা বলছে, যে লক্ষ্যের কথা বলছে, ন্যায্যতার কথা বলছে, যে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের কথা বলছে, গণতন্ত্রের কথা বলছে, সেটা চলবে না। আবার বিরোধী দল যদি মনে করে যে আমরা পদে পদে বিরোধিতা করব, পদে পদে বাধা দেব, বিএনপি কখন কি কথা বলছিল সেটাই প্রধান। প্রথমত হচ্ছে নির্বাচনের রায় হয়েছে, এখন সাহেব যেটা বললেন, আমার মনে হয় যে আমি যতটা সালাউদ্দিন সাহেব কিন্তু এই আমরা সংস্কার চাই না অথবা আমরা শপথ নেব না তা বলেননি। তিনি বলেছেন যে এর প্রক্রিয়ার মধ্য দিয়ে, অর্থাৎ আগে সংসদ গঠিত হতে হবে, সংসদ গঠন করার পর স্পিকার বা প্রক্রিয়ার মধ্য দিয়ে, হ্যাঁ, এটা নিয়ে বিতর্ক হতে পারে। আবার সংবিধান বিশেষজ্ঞ যারা বিএনপির সাথে যাদের কোনো সম্পর্ক নয়, তারাও কিন্তু এই মত দিয়েছে। আবার সংবিধান বিশেষজ্ঞদের মধ্যে কেউ কেউ ভিন্ন মত দিয়েছেন, তারা বলছেন যে একসঙ্গে করা যেত। এখন আমি তো মনে করি যে এটা সমাধান কি? সমাধান সংখ্যাগরিষ্ঠতার জোরে বিএনপি যেটা বলছে সেটাই করবে, বা বিরোধী দল বাইরেই থাকবে। বিরোধী দল কিন্তু প্রথম দিন বলছিল যে বিএনপি যখন এই সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি, আমরা শপথও নেব না। মানে বিএনপি একটা শপথ নিলে আমরা কোনোটাই নেব না, এটা কিন্তু প্রথম বলেছিল। পরবর্তীকালে তারা বলছে যে এটা চরম পন্থা হবে এবং সেটা হয়তো অচলাবস্থা দেখা দেবে। এ কারণে কিন্তু পরে তারা দুটো শপথ নিয়েছে। আমি মনে করি দুই দলের আইন বিশেষজ্ঞ আছেন, সংবিধান বিশেষজ্ঞ আছেন, তারা বসে আলোচনা, একটা কমিটি হতে পারে, যৌথ কমিটি, যে কমিটি বসে যত দ্রুত সময়, সেটা 48 ঘন্টা হোক, 72 ঘন্টা হোক, নাহলে এটা যত প্রলম্বিত হবে তত আপনার যাই বলুন এটা সমাধান আসবে না, এবং একে অপরকে ট্যাগিং লাগাবে। এটা শুধু বিএনপিকে ট্যাগিং লাগাচ্ছে না, এখন বিএনপির নেতারা যা বলছেন তাতেও কিন্তু বিরোধী দলকেও এক ধরনের ট্যাগিং। এবং বিরোধী দল তো শুধু জামাত ইসলামী নয়, এখন আমরা যদি বলি যে বিরোধী দল মানেই জামাত শিবির, বিরোধী দল মানেই হচ্ছে 71-এর বিরোধী, সেটা বলাও কিন্তু অন্যায়। আমি মনে করি যে এক্ষেত্রে একটা সমাধান বের করতে হবে, এবং সমাধানটা হচ্ছে আলোচনায় হচ্ছে উত্তম, তবে আইনকে ভিত্তি করে। আজকে ধরুন এই যে আদালতে যে রিট হয়েছে, এই রিটে যদি এই গণভোট না করে দেয়, তখন কি করবে? কিন্তু সেটা সমাধান আসবে? সম্ভবত আসবে না, বরং তাহলে হবে বিরোধী দলের আর সংসদে যাওয়ার পথটাই বন্ধ হবে, আর সরকারকে এককভাবে সরকারি দল এককভাবে সংসদ চালাবে, আর এই কী বলে বিরোধী দলের আসনগুলোতেও পুনর্নির্বাচন দেবে, তাহলে তো গণতন্ত্র হবে না। আমার গণতন্ত্র হচ্ছে একসঙ্গে চলা। সেই একসঙ্গে চলতে যদি যারা নির্বাচিত হয়েছে দুই পক্ষ থেকেই, তারা যদি চান, তাহলে গণতন্ত্র টিকবে, দেশ টিকবে, মানুষ বাঁচবে। আর ধরুন এই যে সংস্কার নিয়ে যে এই বিতর্কে প্রান্তিক মানুষের কি, তারা তো এই বিতর্ক বোঝে না। তারা হচ্ছে এই রোজার প্রথম দিনে সে চালের দাম কত বেড়েছে। সংস্কার বলতে যে মূলত যে সংস্কারগুলো সাধারণ মানুষকে, একদম প্রান্তিক জনগোষ্ঠীকে সুবিধা দেবে, সেই সংস্কার কি 1.5 বছরে বিগত সরকার করতে পারতো না? হয়নি তো। সংস্কারের প্রথম যেটা উচিত ছিল, তাসনিমা যেটা দীর্ঘদিন রাজনীতি করেছেন, আমাদের অর্থনৈতিক কাঠামোই তো অন্যায্য।
এটা হচ্ছে যে অধিকাংশ মানুষ খারাপ থাকবে, অধিকাংশ মানুষ অভুক্ত থাকবে, আশ্রয়হীন থাকবে, আর কিছু মানুষ সুবিধা নেবে। তো এই যে অর্থনৈতিক কাঠামো পরিবর্তনের তো এমনকি বিএনপির কর্মসূচিতেও নাই, এনসিপির কর্মসূচিতেও নেই, জামাত ইসলামী তো থাকার কথাই নয়।